একটা ঔষধকে ৩-৪ আঙ্গিকে পড়ে পড়ে আমরা যতটুকু আয়ত্ত করতে পারি, আয়ত্ত বলতে মুখস্থ নয়, ঔষধকে চিনতে হবে। ওই যে আমি গল্পটা দিয়েছিলাম নারিকেল পাতা তাল পাতার, ওখানে কি আমি পড়ে পড়ে মুখস্থ করেছিলাম, আপনি মুখস্থ করেছিলেন? আমরা ছোটোবেলায় দেখতে দেখতে চিনে গেছি। এখন আমরা বুঝতে পারি এই পাতার ফল কি, কোনটা, এবং ফলের কার্যকারিতা কী, বা কি স্বাদ কী, ঘ্রাণ কী, সব আমরা জেনে গেছি। তাহলে আমাদেরও ভেষজের এরকম স্বাদ ঘ্রাণ এই সবটুকু আমাদের বুঝতে হবে। একটা ভেষজ পেঁয়াজ, এও একটা ভেষজ, আমাদের হোমিওপ্যাথি। অথচ পেঁয়াজ এই সালাতের সাথে অনেকে খেয়েছেন, কিছুই হয়নি, কিন্তু এর ভিতরে এক লুকায়িত গুণ রয়ে গেছে। সেটা যখন প্রোটেন্ডারাইজ করে যখন তার বিস্ফোরণ ঘটানো হয় ভেষজের পদার্থকে, তখন তার গুণ সে প্রকাশ করে। আপনারা সবাই ভেষজ, সবাই বলবো না, কিছু কিছু ঔষধের রেমেডিতে চলে আসছেন। যারা ভেষজ হিসাবে আছেন, এখনও গুণ প্রকাশ করতে পারেন নাই, তাদের আমরা পোটেন্টাইজ করব, ঠিক আছে? যদি ওই গুণটা আপনার ভিতরে আছে, আপনাদের সবার ভিতরে গুণ আছে, আমি সেইটাকেই চাচ্ছি। ঔষধের ভেষজের ভিতরে যদি ক্রুড অবস্থায় যে শক্তিটা আছে, সেইটাকে যদি কোনো প্রসেসে যদি আমরা শক্তিকরণ করে এনে কাজে লাগাতে পারি, তাহলে আপনাদেরও আমরা পারবো। সবার ভিতরে এক একটা শক্তি আছে। আমাদের এইটাই ছিল টার্গেট। আমাদের একটা প্রশ্ন ছিল, হ্যানিম্যানিয়ান আরোগ্য আশ্রমের উদ্দেশ্য কী? অনেকে অনেক কথা লিখেছেন। আমাদের মূল উদ্দেশ্যটা হলো একজাক মডেল ডাক্তার তৈরি করা, যেটা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ব। যেখান থেকে যদি আমরা যার যতটুকু কর্তব্য, যার যতটুকু সেবাদান আমরা যদি পালন করে আসতে পারি, তাহলে আমাদের খুব একটা কষ্ট হবে না, আমাদের এই গ্রুপের কষ্ট হবে না। এই দেখে দেখে আরেকজন শিখবে, আরেকটা করবে, আরেক জায়গায় একটা গ্রুপ করবে, এই করতে করতেই এক সময় উঠতে হবে, শুরুটা হবে। তো শুরুটাই তো আমরা করেছি। তো যাই হোক, যে শীটটা আপনারা পেয়েছেন, এখানে দেখেন আবার ছন্দ, মানে আমি মাঝে মাঝে তো ছন্দ লেগে অনেকে বলে যে বিজ্ঞানকেও যে সাহিত্যে আনা যায় বা ছন্দে আনা যায়, আপনার কাছে শিখেছি, দেখেছি। যাক, বিজ্ঞানকে ব্যবহার করা যাবে, কারণ বিজ্ঞান হলো সব কিছুর মিলের সর্বোচ্চ জায়গাটা হলো বিজ্ঞান। তার গোড়ার বিজ্ঞানের ভিতরে সংস্কৃত আছে, বিজ্ঞানের ভিতরে সাহিত্য আছে, বিজ্ঞানের ভিতরেও রাষ্ট্রনীতি, সব কিছু আছে বিজ্ঞানের ভিতরে। হ্যাঁ, প্রত্যেকটা জ্ঞানের সাথে পারিপার্শ্বিক জ্ঞানের একটা সংশ্লিষ্টতা কম বেশি আছেই। আচ্ছা, শীটটার ভিতরে আপনারা দেখেন, আমরা ছোট্ট করে বর্ণনা দিয়ে যাব সাথে সাথে, যদিও আমাদের আলোচনাগুলো হয়ে গেছে। ওই যে আমরা ভেষজের প্রাকৃতিক সাদৃশ্য যেটা খুঁজেছি আমরা, ওর ভিতরে অনেক কিছুই এসে গেছে, যদি ওটাকে ধরতে পারেন। তারপরেও আরেকবার একটু বলি, সেটা হলো রোগা লম্বা লিকে এঁকে বেঁকে চলে, অবয়বে অসংখ্য তিল, বয়স খানিক হলে। ব্যাখ্যাটা হবে এরকম, একেবারে যে শিশু লেখেছিস জন্ম হয়েছে তারই যে তিল হবে তা নয়, সেটা উঠতে অঙ্কুরোদ্গম হতে একটু সময় লাগে। বিশেষ করে আমরা 27, 28, 29 এরপরে দেখি, সবচেয়ে বেশি দেখি যেখানে যখন মেয়েদের মিনিস্ট্রেশনটা বন্ধ হয়ে যায়, তারপরে এই সমস্ত এগুলো খুব বেশি করে ফোটে, অসংখ্য আকারে ফোটে। এটা একটা খুব বড় নিদর্শন। এবং স্রাব অবরোধে যেহেতু ল্যাকেসিসের বৃদ্ধি, আর যখন বয়স হয়ে যায়, স্রাব বন্ধ হয়ে যায়, তখন ল্যাকেসিসের রোগী সবচেয়ে সন্ধিক্ষণে পড়ে, রোগের সন্ধিক্ষণে পড়ে। এটাও জেনে রাখবেন, খুব ইম্পর্ট্যান্ট লক্ষণ। তাই মেয়েদের যখন মিনিস্ট্রেশন বন্ধ হয়ে যায় 40, 48, 45, এখন বয়স বেঁধে 42, 43-ও আমরা রোগী পাই, যখন তারপরের থেকে এই পরিবর্তনটা খুব বেশি আকারে আসে। যাই হোক, তারপরে আছে গরম কাতর, ঈর্ষা কাতর, সন্দেহ কাতর অতি, পরশ্রী কাতর, স্পর্শ কাতর, বাঁকামতি গতি। এইখান থেকে যদি এই ছন্দটুক মনে রাখতে পারেন, তাহলে অনেক দূর এগিয়ে যাবেন। রোগীটা গরম কাতর হবে, ঈর্ষায় কাতর হলে তার ঈর্ষার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সব ওর ভিতরে আপনি সংযোজন করে সব ঝুলাই দেন, দেখবেন সব ঈর্ষার হ্যাঙ্গারে ঝুলে আসে। তারপরে আছে আবার সন্দেহ কাতর, তারপরে আছে পরশ্রী কাতর, স্পর্শ কাতর, যেটা আমরা আগের সেশনে বলে গেছিলাম যে ল্যাকেসিস শুধু রক্তে পছন্দ ধরায় না, ল্যাকেসিস মনেও পছন্দ ধরায়। বাঁকামতি গতি, তার মানে তার চাল চলন, কথাবার্তা, হিসাব নিকাশ, আচরণ একটাও সোজা না, অধিকাংশই সবাই বাঁকা। সাপ যেমন বাঁকা কয় না, সাপ মরলে সোজা হয়, ঠিক আছে? এনা সোজা কথা না, কিছু না কিছু বাস থাকবেই। তাহলে এই ল্যাকেসিসের নারী, এদেরও সোজা করা খুব কঠিন, কোনো না কোনো জায়গায় ভাস থেকেই যাবে। আর এই পাশালাদের আপনারা অনেক সময় তাকান, যখনই বলে নারী কথা বলি, তখনই আপনারা সজাগ দৃষ্টিতে তাকান। এদের ধর্ম খুব সামনের মেডিসিন একটা কোনো কিছু দিয়ে, তাতে নিশ্চিন্তে থাকেন আপনারা। আচ্ছা, হিংসার রাগে ছোবল মারে, সর্প স্বভাব তার। হিংসা এবং রাগে শুধু সাপ ছোবল মারে না, যেটা আগের সেশনে বলেছিলাম, এই নারীও তার সর্বোচ্চ 20 টুক দিয়ে ছোবল মারে। যে ভাষাটা বলার দরকার না, যে সেন্টেন্সটা বলার দরকার না, সে সর্বোচ্চটা দিয়ে অ্যাটাকটা করে। যেমন সাপ যেমন এমনিও কামড়াতে পারে, আবার বিষ দাগ দিয়ে বিষ এনে ওখানে করতে পারে। সাপ কামড়াইলে তো আর বিষাক্ত হয় না, সাপের ইচ্ছে লাগবে যে হ্যাঁ আমি বিষ প্রয়োগ করব। কিন্তু এই নারী কোনো জায়গায় সাপ দেয় না, সে সর্বোচ্চ 20 টুকু যতটুকু আছে সেটুকু সে ঢেলে দিয়েই কথা বলার চেষ্টা করে।
তাহলে হিংসার আগে ছোবল মারে সর্প স্বভাব তার, সোনার সংসার জ্বালিয়ে সে করে যে সারখার। এ সবাই আমরা বুঝবো না, যার দুর্ভাগ্য আল্লাহ তাআলা লিখেছেন সেই বোঝে যে আসলে ঘরের ছোবল কত কঠিন। সাপের ছোবলে তো মারা যায়, নাহলে অ্যান্টিবায়োটিক নিয়ে টিকে আসতে হয়, নাহলে তো শেষ। কিন্তু এই ছোবল থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। তারপর আছে পর ক্ষতিতে সন্ধি আটে। বোঝেন তো, পরের ক্ষতির জন্য সব সময় ভিতরে সন্ধি আটতেই থাকবে, সে হাঁটবে, বসবে, অমুক করবে, ভিতরে সন্ধি চলতেই আছে। কি করে করা যায়? ঈর্ষায় ভরা মন, ঠিক আছে, সন্দেহেতে টইটুম্বুর সে, মানে খালি নেই আর জায়গা, ঠিক আছে। একটা মানুষের তো জায়গা খালি থাকে, তার জায়গা খালি নেই, একেবারে টইটুম্বুর ভরা, তার মনের ভিতরে কোনো জায়গা ফাঁকা নেই, সব সন্দেহে ভরা। আর সন্দেহগুলান কি কি? স্বামীর প্রতি সন্দেহ, বিষ খাওয়ানোর প্রতি সন্দেহ, এমনকি রোগের জন্য ঔষধ খেয়ে গেছে সেটার ভিতরেও বিষ। ওইখানে ফুসফুস করতেছেন, একটা কথা বলতেছেন, আলোচনা করতেছেন, চিন্তা করছে আমার বিরুদ্ধে লেগেছে, আমাকে শেষ করবে, নিশ্চয়ই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই কল্পনার জগৎ থেকে শত্রুতা আরও তৈরি করে। ও তুমি ওরে পাইয়ে ওর সাথে সব কিছু বলেছো, একদম হয়তো এইবার নিয়ে আপনার বিরুদ্ধে সে লেগে যাবে, বা আপনারে নিয়ে সে তার ভিতরে বিশোদ্গারণ শুরু করবে। সবল প্রত্যক্ষ মারে, পরোক্ষ মারে। প্রত্যক্ষ যেটা তার সামনাসামনি, পরোক্ষভাবে কল্পনা এসে অনেক কিছু করে ফেলে, ওরে এই করে ফেলাবো, সেই করে ফেলাবো, অমুক করে ফেলাবো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যাই হোক, সংবেদনের মাত্রা বেশি, ছোঁয়ায় ব্যথা জ্বালা। বুঝেছেন? এটা অতি সংবেদনশীল, সে কথায়ও ছোঁয়ায়, স্পর্শেও, দুটো জায়গায় সে সংবেদনশীল, এবং ছোঁয়ায় তার জ্বালা এবং ব্যথা হয়। ওই যে কাপড় টাইট করে পারে না কেন, ছোঁয়া লাগা। এই ল্যাকেসিসের ব্রেস্টের রোগী পাবেন, অসংখ্য ব্রেস্টের রোগী পাবেন আপনারা। সে বলতেছে আমি কাপড়ই ছোঁয়াতে পারি না, ওখানে স্পর্শই করতে পারি না। তারপরে স্বাভাবিকভাবে যদি অন্য রোগী পান, সেগুলো দেখবেন যে মাজার কাপড় একটু টাইট হলে তার অসুবিধা, ছোঁয়ায় অসুবিধা। সবচেয়ে ঘটনা হলো তার যে ক্ষতস্থানগুলো হয়, ওখানে যদি হাত দিয়েও স্পর্শ করা হয়, ওই হাতের ছোট্ট একটু টাচ মনে হয় যেন বিশাল ব্যথা বয়ে ভিতরের দিকে যাচ্ছে এবং জ্বালা শুরু হয়ে যায়। তারপরে ক্ষত, রক্ত, মল, স্রাব, জিহ্বা মারি, কালা। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, কালো কালি, সবুজ কালি, লাল কালি, এর ব্যবহারটা আপনারা যারা আগে আমার কাছে শিখেছেন না হলে বুঝে নেবেন। লাল কালিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার লাল কালির ভিতরে আরও একটু ঘটনা আছে, আরেকটা নতুনত্ব দিয়েছি, বোল্ড টাইপ। তার মানে ওটা একেবারে ওর সাথে জড়িত এবং গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে সংবেদনের মাত্রা বেশি, ছোঁয়ায় ব্যথা জ্বালা, ক্ষত, রক্ত, মল, স্রাব, জিহ্বা মারি, কালা। তারপরে আছে সাপের ভয়, সাপের ভ্রম, যেন বাঁচছে বাসা মনে, ঔষধ খাদ্যে বিষ রয়েছে, দিছে আপনজনে। যত বড় আপনজন হন, বন্ধু হন, স্বামী হন, পুত্র হন, স্ত্রী হন, ওই সন্দেহ থেকে সে কখনোই বের হতে পারবে না। এইখানে সাপের ভয়ের কথা বলেছি, সাপের ভয়, সাপের ভ্রম। একটা কথা জাগার অভাবের জন্য বলতে পারেন, লাইন বড় হয়ে যায়, ছন্দপতন ঘটে যায়, সেটা হলো, সাথে লিখে নেন আপনারা যদি কলম থেকে থাকে, স্বপ্নেও তার সাপ। স্বপ্নে ওই সামনে লিখে নেন ই করে, স্বপ্নেও সাপ। তার অধিকাংশ স্বপ্ন হলো সাপ এবং মৃত্যুর স্বপ্ন, নিজে মরেছে, নিজেকে শ্মশানে নিয়ে পোড়াচ্ছে, এই স্বপ্ন পর্যন্ত দেখে ছাড়ে সে। তার মানে সে ভয়াবহ শুধু সমাজেই নয়, সে নিজের কাছেও নিজে ভয়াবহ। যে রাত্রে ঘুমাতে যাব, এই স্বপ্নে যদি দেখি একটা মানুষ নিজে মারা গেছে এবং সেই মারা যাওয়ার পর তাকে শ্মশানে উঠিয়ে পোড়াচ্ছে, এই স্বপ্ন দেখাটা কি যেন তেন ব্যাপার নাকি? তার জন্য কতটা কষ্টের। অতএব সে কিন্তু একটা টোটাল ল্যাকেসিসের, আমরা সেন্ট্রাল সেশনে আসবো, ফাঁদ। আমার প্রত্যেকটা ঔষধের একটা বিকল্প নাম থাকে, এটার নাম হবে ফাঁদ। সে একটা ফাঁদে পড়েছে, কি ফাঁদে পড়েছে সেটা আমরা দেখবো পরে। অসুস্থ হয়েছে, ঔষধ খাবে, সেই ঔষধ খেতে যেও যদি সন্দেহ হয় ঔষধের ভিতরে বিষ আছে, এই লোকটা যাবে কোথায়? এই লোকটার দোষ কতটুকু? আমরা তো শুধু দোষ দিয়ে যাই, কিন্তু ভিতরে দোষ তো তার বিষক্রিয়া, সেটা আমরা তো আর সমাজ থেকে দেখি না, সাধারণ মানুষ আমরা দেখি না। সে তো একটা বিশাল ফাঁদে আটকা পড়েছে, ওইখান থেকে সে সবল মারে, ওইখান থেকে সন্দেহ, ওইখান থেকে যা কিছু করে ওই জায়গার থেকে, তাকে তো দোষের কিছু নেই, আসলে ভিতরে তার শত্রু দোষ। এই জিনিসটা খেয়াল করতে হবে। তার মানে যদি একটা লোকের ভিতরে সন্দেহ থাকে, ও আমার ভালো চায় না, আমার কথা আমাকে নিয়ে সমালোচনা করছে বা আমাকে বিপদে ফেলবে, এই জন্য এই কাজ করে, এই যদি মনের ভিতরে গেঁথে যায়, আমি কোথা থেকে যাবো এই চিন্তার থেকে। এবার কোথাও গেলাম, এইখানে মনে হয় সাপ আছে, ভয়ের থেকে কতক্ষণ আমি সুস্থ থাকবো, ভালো থাকবো। একটা টোটাল একটা অন্ধকার জায়গা, যেমন ল্যাকেসিসের রোগী, সে যে নিজের ড্রামে চাল রাখে, ড্রামে হাত দিতে গেলে তার একটা ভয়, আল্লাহ এর ভিতরে কি সাপ পেঁচিয়ে আছে নাকি? আলনার কাপড় চোপড় নামানোর সময় যারা দেয়, আল্লাহ এর ভিতরে কি সাপ লুকিয়ে আছে নাকি? তো এই লোকটা যাবে কোথায়? এটা তো তার রোগ, শুধু দোষলেই হলো না, সমাজে ফেলে। অতএব আমাদের ডাক্তারদের চোখে কিন্তু সব মানুষ ভালো, যতটুকু ক্ষতি বা যতটুকু আমরা বাঁকানো দেখি, এগুলো সব হলো তার ভিতরের রোগ বা দোষ। আর এই দোষ যদি আসে বংশ পরিক্রমায়, মায়ের কাছ থেকে মায়াজম, মায়ের কাছ থেকে এই বিষ, এগুলো নিয়ে 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 চলে আসে, তো ছোটোবেলার থেকেই ওই নেচারের। এখানে মারার বা বাচ্চাকে কিলানোর কোনো জায়গা নেই। বুঝতে হবে যে এটা একটা অস্বাভাবিকতা। স্রষ্টার মূল যে সৃষ্টি, যে উদ্দেশ্য, যে মনুষ্যত্ব, যে মানুষ তৈরি করেছিলেন, এই মায়াজম আর বিষক্রিয়ায় সব কিছু আমাদের অন্য জায়গায় নিয়ে চলে গেছে, কাউকে কম, কাউকে বেশি, কাউকে অতি। তারপরে আছে
কথার ভিড়ে জট পাকায়, লেজ মাথা নাই তার, উল্টে পাল্টে একই কথা বলে সে বারবার। যেটা আমরা লক্ষণে পাবো ল্যাকেসিসের বাসালতা। ল্যাকেসিস মানেই বাসাল। তার মানে এখানেও একটা মজা আছে। প্রত্যেকটা লক্ষণের একটু জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, কেন, কি, কোথায়, এই কথাগুলো আপনাদের বারবার বলি। যে লক্ষণকেও জিজ্ঞেস করবেন, লক্ষণ তুমি কার, লক্ষণ তুমি, আজকের প্রশ্নও ছিল লক্ষণ তুমি কেন, লক্ষণ তুমি কার, লক্ষণ তোমার প্রবলতা কত, কোথায়, এগুলো। এই যে বারবার কথা বলে, আমরা আগের সেশনে আলোচনা করে আসছিলাম ল্যাকেসিসের যত সেরাপ তত উপশম। তার মানে অবরুদ্ধতা, রোগ বৃদ্ধি, এই কথাগুলো না, তার চিন্তা চেতনা, ভুল ভ্রান্তি, ডিলিউশন যা কিছু বলে না, এগুলো যে জমা হয়, এগুলো না জানতে পারলেও তা অসুস্থ। এটাও অবরুদ্ধ রাখতে পারে না, বদ্ধ করে রাখতে পারে না। এই মিলগুলো আপনাদের খুঁজে আসতে হবে। তো যখন এই কথাগুলো জেরে ফেলতে পারে, ওখানেও সে উপশম। যাক, সবগুলো তো বলে আসছি শাশির কাছে, বাবির কাছে, এই ওর কাছে যে শুনছিলাম শত্রুতা মতো যা কিছু হয়েছিল, একজনের কাছে বলে একটু ক্লিয়ার হয়েছে। এই জন্য প্রসঙ্গ পাল্টে, খেই পাল্টে, অল্প সময়ের ভিতরে অনেক কিছু বলতে চায়। এই জন্য সে কথার খেই হারায় এবং অতিরিক্ত বাচাল। আমরা বলছি কথার ভিড়ে জট পেকে যায়, তার ভিতরে এত কথা জট পাকাই যায়। জট পাকাইলে এবার এইখান থেকে একটা আবার যখন চিন্তা, ওইটা তো শেষ বলা হয় না, আবার ওইটাকে তুলে নিয়ে আসে। যেমন আমার এই জট পাকায়, তবে ল্যাকেসিসের জট না, আমার জট পাকায় অল্প সময়ের ভিতরে এত কিছু কীভাবে দেবো। এই জন্য আমারও দেখবেন এইখান থেকে ওইখান থেকে আলোচনা হয়ে যায়, মাঝে মাঝে জট পাকিয়ে যায়, এক কথা বারবার চলে আসে। তবে এক কথা বারবার চলে আসার কারণ হলো, যেটা আপনাদের শিখিয়েছি, রোগী যদি কখনো এক কথা বারবার ঘুরিয়ে নিয়ে আসে, সেই কথার প্রতি প্রাধান্য দেবেন। কারণ ওই ভিতর থেকে উৎসারিত হয়, ওইটার পরে জোর দেয়। আসল ঘটনা ওইটা, মূল ঘটনা ওইটা। তার রোগী এক কথা যদি বারবার বলে, সেই লক্ষণটাকেও গুরুত্ব বেশি দিতে হবে। যাই হোক, তারপরে উল্টে পাল্টে একই কথা বলে সে বারবার, ওটা হয়ে গেল। গায়ের কাপড় ঢিলা পরে, আটসাটে হয় জ্বালা, অস্বস্তি কলার, টাইয়ে, চেইন, নেকলেস, মালা। তার মানে আমি যদি ল্যাকেসিস হয়ে থাকি, এই বোতামটা খুলে দিয়েছি সবার আগে, টাই কিনে রেখেছি, টাই পরতে পারবো না, যতটুকু ঢিলাঢালা করা যায় বেল্ট ঢিলা করে দেব। মহিলারা যদি হয়ে থাকেন, সেখানে চেইন, নেকলেস, মালা, এগুলো না একেবারে সাপের মতো কি করবে, কেমন লাগবে? অলিমা চোখ চাপে ধরেছে, কেমন লাগে কত চিন্তা করা যায়। এটা যদি জীবন্ত বিষাক্ত সাপ হতো, কতটা অস্বস্তি লাগতো। ল্যাকেসিসের তদ্রূপ, ঠিক আছে। তাহলে এই টাই, গলা, মালা, চেন, এগুলো ল্যাকেসিসের রোগীর জন্য খুবই কষ্টকর একটা বিষয়। তারপরে আছে রোগগুলো তার ধ্বংসমুখী, নীল কালো রং ধরে, রাতে ঘুমে রোগ বাড়ে তার, যদি নাই বা সেরাপ ঝরে। ধ্বংসমুখী, আমাদের প্রত্যেকটা ঔষধের ক্রিয়ার একটা প্রকৃতি আছে, একটা ধারা আছে। এগুলো ধারাগুলো নিয়ে শুধু একদিন একটা ক্লাস নেব, কোন ঔষধের কোন শ্রেণীর ঔষধগুলোর কী ধারা, এটা অবশ্যই বুঝতে হবে। কারণ ঔষধের মূল চরিত্রটা কি, মূল ধারাটা কি, সে কী করতে পারে, সর্বোচ্চ কী করতে পারে, সেটাই যদি আমি না জানি, তাহলে আমাদের এই ঔষধগুলো ধ্বংসমুখী। এক শ্রেণীর ঔষধ আছে আমাদের প্রচণ্ড ধ্বংসমুখী ঔষধ, তার ভিতরে ল্যাকেসিস একজন। আর ধ্বংসমুখী ঔষধের যে শ্রেণীটা আপনার কাছে থাকবে, সেই ঔষধটা ধরার সময় প্রথম সতর্ক থাকতে হবে, আমি আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হব। কারণ ধ্বংসমুখী ঔষধ ব্যবহারে সতর্ক থাকতে হয়, অতিরিক্ত মাত্রা না হয়, অসমন্বয়ের শক্তি না হয়, তারপরে হলো বারবার প্রয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। খুব বেশি ব্যবহার করা যায় না, অল্প ব্যবহার করে অপেক্ষা করতে হয় ধ্বংসমুখী ঔষধগুলো। না হলে কিন্তু যে ল্যাকেসিস ছিল না, আপনি সেই বিষ তার শরীরে আপনি ঢুকিয়ে দিতে পারেন। অতএব সাবধান থাকতে পারে। এই পাপটাই সবচেয়ে বড় পাপ একজন চিকিৎসক জীবনের, যে একটা রোগীকে ভালো করতে পারি আর না পারি, ক্ষতি যেন না করে দেই আমরা, কিন্তু আমরা অজান্তে অনেক ক্ষতি করে দেই। সেই অজান্তটাই কিন্তু একটা পাপ, যে আমি না জেনে কেন আমি এই কাজে হাত দেবো। একটা কথা আছে না, মন্ত্র না জেনে সাপের গাড়ায় হাত দিও না। তা আমাদের হোমিওপ্যাথির প্রত্যেকটা ঔষধই কম বেশি সাপ, বিষাক্ত, ঠিক আছে। অতএব জেনে শুনে তারপর হাত দিতে হবে। বিশেষ করে কতগুলো ঔষধ আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ, সেগুলো অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাকে। আচ্ছা, তারপরে আমরা আসি, যত ঘাম তত ব্যথা, মার্কুসিপির মতো, স্রাব যদি না নামে তার বৃদ্ধি হবে তত। শুধু এখান থেকেও আপনারা ল্যাকেসিসকে আটকে ফেলতে পারেন। যত ঘাম তত ব্যথা, সুন্দর লক্ষণ, খুবই সুন্দর লক্ষণ। এই যত তত দিয়ে প্রায় ঔষধই দেখবেন আমার একটা এনে আছে। কবিতার ভিতরে একটা জায়গা আছে, ঔষধের কোনো একটা জায়গায় ঔষধের দুর্বলতা থাকে, সেই জায়গাটাকে তুলে আনা। তাহলে আমার এই রোগীর যত ঘাম তত ব্যথা। আচ্ছা, যত রাগ তত রোগ, যত রোগ তত রাগ, কোন মেডিসিন পড়িয়েছিলাম? ক্যামোমিলা। দেখেন
এক জায়গার থেকে ঔষধ নির্বাচিত হয়ে যায়। ঠিক আছে, ক্যামোমিলা যত রাগ হবে তত তার রোগের প্রকোপতা বাড়বে, আবার রোগের প্রকোপতা যত বাড়তে থাকবে সে আরও রাগতে থাকবে। এই জন্যই ক্যামেলা অত উত্তেজিত হয়, একটু সামান্য পেটে ব্যথা সে রাগতে রাগতে এমন একটা হয়ে যায়, স্বামী ঘর ছেড়ে তুই পার্কে যাই বসে থাকে না, রাস্তায় বসে থাকে ওর রাগের গাফানে। যা দাইমা যেখানে প্রসব বেদনার প্রসব আতুর ঘরে দাইমা পর্যন্ত টিকতে পারে না, ব্যথা যত বাড়তে থাকে তার মুখ তেজ তত ছুটতে থাকে এবং অশ্রাব্য ভাষায় ছুটতে থাকে। তাহলে এই যত তত যেখানে লাইনগুলো দেখবেন এগুলোকে ধরে ফেলবেন। ওই আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটাই। আকাশেতে লক্ষ কোটি তারা, সন্ধ্যা তারা একটাই। ঔষধের ভিতরে আপনার লক্ষ লক্ষ লক্ষণের শত শত লক্ষণের ভিতরে ওরকম একটা লক্ষণ ঝলকানি দিচ্ছে, উল্কাচ্ছে, সিনে ধরতে হবে। ধরে যদি আপনি কাজ করতে পারেন, দাগিয়ে আনতে পারেন, সেটা আপনার জন্য বড় কিছু পাওয়া হবে। আচ্ছা, তারপরে বলেছি এখানে সেরাপ যদি না নামে তার বৃদ্ধি তত, এটা আমরা আগের সেশনে বলে আসছি। দেহে পচন মনে পচন, তার পচন চেতনায়, অবরুদ্ধের সেরাপের বিষ, সব করলো বিষময়। কে করেছে এই রোগীটাকে? এটা মনে হয় আগের সেশনে আমরা বলে আসছি। এই রোগীটাকে এই বিষময় করেছে কে? তার চিন্তা চেতনা, তার মন, রক্ত, রস, কেশ, কলাস যা কিছু আছে না কেন সব পচন ঘটিয়েছে বা বিস্ময় করেছে এক অবরুদ্ধ স্রাব। তারপরে আছেন সে বিষে তার রক্ত তরল, হ্যামোরজিক তাই, কোষ কলা রোগে যে তার বিষের জ্বালা পাই। ল্যাকেসিসেরও জ্বালা আছে, সেটা বিষের ময় জ্বালা, বিষ লাগলে যেরকম জ্বলে এরকম আর জ্বলে। সবচেয়ে ঘটনা হলো এইখানে আমার বেশি যেটা ধরতে হবে, সে বিষে তার রক্ত তরল। খেয়াল করেন, এখানে যদি বুঝতে পারেন তাহলে দেখবেন ঔষধের মজাটা কি। সে বিষে তার রক্ত তরল, কোন বিষে? অবরুদ্ধের বিষে। যে সাপ্রেশনটা হয়েছিল সেইখান থেকে তার শরীরে একটা বিষ জমেছে, সেই বিষে তার শরীরের রক্ত তরল করে দিয়েছে। যখনই রক্ত তরল করে দিয়েছে তখন রক্তের ঘনত্ব কমে যাওয়ার কারণে রক্তক্ষরণ প্রবণতা চলে আসে এবং রক্তক্ষরণ প্রবণতা যেটা আসে সেটা ল্যাকেসিসের ভিতরে খুবই প্রবল। আমাদের হ্যামোরজিক একটা গ্রুপ আছে ঔষধের, আপনাদের একটা ফেসবুকের আইডিতেও দিয়েছিলাম এবং আপনাদেরও অনেক সময় শিখিয়েছিলাম। একটা ছোট্ট 2 লাইনের 4 লাইনের একটা ছোট্ট ছড়া দিয়া ফরাসি এসে বলল, ওরে বাপরে বাপ, 2টি গাছে 2টি সাপ। এই গেল এক ছন্দ। তারপরে এসে অ্যাসিড দিয়ে সরিয়ে দাও আর কয়লা দিয়ে পুড়িয়ে দাও। তার মানে ফরাসি মানে হলো ফসফরাস। ফসফরাস এসে বললো, ওরে বাপরে বাপ, 2টি গাছে 2টি সাপ। 2টি গাছ হলো, একটা হলো চায়না আর একটা হলো হ্যামামেলিস, গাছ থেকে তৈরি, উদ্ভিদ থেকে তৈরি। তাহলে 2টি গাছ, ওই 2টি গাছে আবার 2টি সাপ। এবং সাপ দুটো কে? একটা হলো আমাদের এই ল্যাকেসিস আর একটা হলো কোটেলাস হরিডাস। ঠিক আছে, দুটো সাপও আমরা পেয়ে গেছি গাছ দুটোয়। এবার কি করবো, ওই সাপ দুটো অ্যাসিড এনে মেরে দাও, মেরে দিয়ে ওই সাপ দুটা সরিয়ে দাও, নামাই দাও। এবার নামানোর পরে, মারার পরে কি করবো, কয়লা দিয়ে পোড়াও। তাহলে অ্যাসিড দিয়ে নামিয়ে দাও, অ্যাসিড হলো নাইট্রিক অ্যাসিড, কয়লা দিয়ে পুড়িয়ে দাও কার্বোবেস। আমার হ্যামোরজিক শ্রেণীর সব প্রধান মেডিসিনগুলো এখানে এই 4 লাইনের ভিতরে বা 2 লাইনের ভিতরে নেওয়া যাচ্ছে। এখানে আমার হ্যামোরজিক গ্রুপের শ্রেষ্ঠ ঔষধ কয়টা এখানে চলে আসছে। মনে রাখার কি সুন্দর, এমনি মনে রাখা যায় না যে এই রক্তস্রাব প্রবণতায় কোন কোন ঔষধ দেবো। এবং পারপিউরা হ্যামোরজিক বলতে একটা কথা আছে, সেটার জন্য এই মেডিসিন 6টা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজে দেখেছি, 2-3টা রোগী দেখেছি, তার ভিতরে একজনকে দেখেছি চোখে কাঁদলে আমাদের আছে অশ্রু, তার আছে ব্লাড, একদম তাজা ব্লাড গড়িয়ে পড়ে। আমি রোগী পেয়েছি ঘাম টিস্যু দিয়ে মুছবে, মনে হয় যেন টোটাল রক্তাক্ত হয়ে গেছে, রক্ত ঘাম। হ্যামোরজিক পারপিউরা হ্যামোরজিক গ্রুপের এত সুন্দর মেডিসিন চিন্তা করা যায় না। এর ভিতরে একটা পেয়েছিলাম মেয়ে, ক্লাস 9-এ পড়ে, খুব বড় ঘরের মেয়ে। সে আমাদের ওই মহাদেশ, ভারত উপমহাদেশ এবার ওপার দিয়ে সব ডাক্তার দেখিয়েছে, কি ছোট্ট রোগ দেখেন, অথচ সেই বাবা তার জন্য যে পরিশ্রম করে। সবচেয়ে ঘটনা মানসিক পরিশ্রম। আমার মেয়েটার কী রোগ হয়েছে, রক্ত দাঁড়াচ্ছে না, রক্ত সব পড়ে যাচ্ছে, এ তো ক্যান্সার এরকম অনেক ধারণা নিয়ে একদম শেষ হয়ে গেল ফ্যামিলিটা। যখন আসলো এরকম বিমর্ষ দেখে, আমি কি বিমর্ষ কেন আপনার, আমি হেসে দিলাম যে এর চেয়ে সহজ কোনো চিকিৎসা নেই। ঠিক আছে, এর চেয়ে চর্মরোগ সারাতে যে লাগবে তার চেয়ে অনেক গুণে তাড়াতাড়ি সারবে, অথচ রোগ কত কঠিন দেখেন। ফসফরাসের রোগী ছিল, ভালো হয়ে গেল। 1 ডোজ দেওয়ার পর আর রোগী আসে না, ওই আসেই নাই, পরবর্তীতে আরও 2-3 ডোজ দিয়ে তাকে করে দিয়েছি, একদম ভালো হয়ে গেল। তাহলে এই সমস্ত কেসগুলো যখন হোমিওপ্যাথিতে ভালো হয় তখন যেমন লাগে আনন্দ, এবং হোমিওপ্যাথির গভীরতা বুঝতে হয়। এখন এইখানে সমস্যাটা কি, যে জায়গা মতো ঠিক জিনিসটা যদি দেয়া যায় তাহলে আর দেরিও হয় না। কে বলেছে হোমিওপ্যাথিতে দেরি হয়, এবং অনারোগ্যও থাকে না, কিন্তু জিনিসটা বুঝতে হবে এবং জানতে হবে। তাহলে আমাদের যে কজনের কথা বললাম, সেই 2টি সাপের ভিতরে একটা সাপ কিন্তু আমাদের এই দেখেন, এখানে হ্যামোরজিক লেখা আছে। এই হ্যামোরজিক কেন হয়, রক্ত যখন তরল হয়ে আসে, রক্তের যখন নিজস্ব গঠন ভেঙে যায়, তখন যখন ধারণ ক্ষমতা থাকে না, তখন আস্তে আস্তে রক্ত বিভিন্ন দাঁড় দিয়ে নেমে যায় বা নামার প্রবণতা সৃষ্টি হয়। আচ্ছা, যাই হোক, তারপরে আছে দুরবে সন্ধি।
নারায়ে তারে ব্যঙ্গ বিদ্রুপ ধন, পরোন্নতি দেখলে জলে বিদ্বেষী তার মন। কি কায়দা! দুরভিসন্ধি তার ভিতরে থাকি, ওর বিরুদ্ধে কি করে লাগবো, ওর বিরুদ্ধে কি করে সমালোচনা করব। এমনই লেখেছিস নিজ ভাই নিজ সন্তানেরও যদি উন্নতি দেখে সেখানেও তার বিদ্বেষ, এবং সেখানেও সে লাগে কি করে ওরা সরানো যায়। আমরা গ্রাম বাংলায় বহু জায়গায় দেখি না, ওই ভাই বিল্ডিং দিয়েছে, ওই ভাই টিনের ঘর করেছে, অমুক করেছে, ও এই দিক থেকে উঠে গেছে, ওরে নামাতে হবে। আছে আপন ভাইয়ে ভাই দেখি না, ভাইয়ে ভাইও দেখি। তাহলে এই উন্নতিটা সে সহ্য করতে পারে না বা দেখতে পায় না, এবং তার পিছনে সে লাগবে এই দুরভিসন্ধি, যত প্রকার দুরভিসন্ধি আছে, সত্য দিয়া মিথ্যা দিয়া বানোয়াট হোক, তার পিছনে সে লেগেই বসবে। সে যত উচ্ছ্বাসনেই যাক না কেন, এই লেখেছিস ওইখান থেকে সেই কাজটা সে করবেই। এবং ব্যঙ্গ বিদ্রুপ, সেই কথাগুলো ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে এমন হেয় প্রতিপন্ন করার কথাগুলো সে প্রকাশ করবে যা চিন্তাও করে না, বানিয়ে বানিয়ে বলবে, একজন যা ঘটে নাই সেগুলো তৈরি করে দেবে সে। এমনই এক চরিত্র লেখেছিস। আরও যদি হয় লম্বা, আরও যদি হয় লিখে পাতলা, তাহলে আমরা চিনে যাব, অনেক মানুষকে সমাজে আমরা চিনে যাব। তার মানে পরোন্নতি সে দেখতে পারে না, তার বিদ্বেষী মনের রোগ, এটা বিশাল মনের রোগ। মেঝেতে দেয় হামাগুড়ি, ঠোঁটে বাজায় শীষ, নানা বর্ণের মেঘ দেখে সে তো শুরু কুকুর বিষ। তাহলে আমরা ঔষধটা পেয়ে গেলাম। কবিতাটা কার পড়লাম এতক্ষণ? এখানে তো নাম দিয়ে দিয়েছি, আমি তো সাধারণত নাম দেই না, শেষের লাইনে আমি একটা ইঙ্গিত দিয়ে দেই। এই লাইনটা আবার দেখেন, মেঝেতে দেয় হামাগুড়ি, ঠোঁটে বাজায় শীষ, তারপরে নানা বর্ণের মেঘ দেখে সে তো শুরু কুকুর বিষ। এই শীষ দেওয়া রোগী দেখেছেন? এইবার দেখেন, কুসংস্কার থেকেও হোমিওপ্যাথি ঔষধ শেখা যায়। যারা শীষ দেয়, গ্রাম বাংলায় আমি নিজে শুনেছি, এই রাত্রে শীষ দিস না, সাপ আসবে ঘরে। শুনেছেন কথাটা? জোরে বলেন, শুনেছেন? তাহলে শীষের সাথেও আমার সাপের বা আমার লেখেসিসের সম্পর্ক আছে। এবং হয়তো বা শ্বাসও কোনো জায়গায় শীষ দেয়, আমরা তো এগুলো নিয়ে স্টাডি করি না। হয়তো ওই সাথী ডাকার জন্য দেখছেন অনেক পাখি অনেক রকম সংকেত দেয়, অনেক রকম ডাকে, তাদের তো ভাষা আছে, হয়তো ওইরকম কিছু দিয়ে তারাও ডাকে। এবং সবচেয়ে আশ্চর্য হবেন, এই একক লক্ষণ বলতে একটা লক্ষণ আছে, এটা আমরা অনেকেই জানি না। প্রত্যেকটা ঔষধের কিছু একক লক্ষণ থাকে যেটা আর কোথাও নেই, কিন্তু সেই লক্ষণগুলো নিয়ে সাধারণত গ্রেড পয়েন্ট খুব কম। এই জন্য কেন্ট রেপার্টে দেখবেন, রেপার্টে খুঁজতে খুঁজতে হঠাৎ করে যাই ওই একটা লক্ষণ, ছোট্ট একটা ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে, তার মানে একক লক্ষণ। এটাকে ছেড়ে দেয় যে এর তো গ্রেড নাই, ছেড়ে দেয়, এটা ছাড়া যাবে না, যেহেতু এই লক্ষণটা অন্য কোথাও নাই। আমার রোগীকে যদি পেয়ে বসি তাহলে তো ইউরেকা, তখন এই ছোটো মেয়াই বড় মেয়া হয়ে যাবে। এইখানের যে লাইনে যে লক্ষণ কয়টা আসছে সব কয়টা একক লক্ষণ। এরপরে আমি প্রতিটা ঔষধে আপনাদের ওই ঔষধের একক লক্ষণ, যদিও আমার খুঁজতে সময় লাগে, প্রচুর সময় নেয়, তারপর আমি এটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে এই মেঝেতে দেয় হামাগুড়ি, ঠিক আছে, এবং লেখেসিসে হামাগুড়িটা কিছুটা আলাদা। হামাগুড়ি বলতে তো আমরা এরকম ডিগবাজি বুঝি, এরকম, আবার এরকমও হামাগুড়ি দেওয়া যায়, যেটা 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 এনে দিয়ে থাকেন। সাপ দেখছেন এইভাবে মোড়াতে থাকে, বিশেষ করে খাবার যখন হজম না হয় বা বড় আটকা পড়ে যায়, তখন দেখবেন সাপ এরকম মোড়াতে থাকে, হামাগুড়ি দিতে থাকে। তাহলে আপনার প্রকৃতি আর কি শিখাবে? শেখেন না কেন? শুধুমাত্র দৃষ্টিটা খুলতে হবে, চেয়ে থাকলেই দেখা হয় না, আরেকটু দেখার চেষ্টা করেন, ঠিক আছে, আরেকটু দেখার চেষ্টা করেন। তাহলে এই যে লাইনটা বলেছি, মেঝেতে দেয় হামাগুড়ি, ঠোঁটে বাজায় শীষ, নানা বর্ণের মেঘ দেখে, এটাও একক লক্ষণ। মেঘের ছায়া দেখে, মুখ দেখে, এগুলো অনেক কিছু আছে, কিন্তু মেঘের ভিতরে নানা বর্ণের মেঘ, মাল্টি কালার মেঘ দেখে, সেই কালার ওই কালার ওই কালার এরকম দেখে। আশ্চর্য ঘটনা, হতেই পারে। কি যে হতে পারে আর কি পারে না, এগুলো বিপদে না হলে বোঝা যায় না। ব্রেন যখন এলোমেলো হয়ে যায় তখন অনেক কিছু দেখে, চোখের জোনাকি দেখে দুর্বলতার জন্য, মুখের জন্য। ডিলিউশনগুলো কেন হয়? হ্যালুসিনেশনগুলো কেন হয়? ইলিউশনগুলো কেন হয়? মস্তিষ্কের গোলযোগের জন্য হয়। তার এর মস্তিষ্কের বিষক্রিয়ায় এমন গোলযোগ সৃষ্টি করেছে, সে আকাশেও রং দেখে, আকাশের মেঘেও বিভিন্ন সে রং দেখে যায়। আমার ওই যে অপটিক সেনায়ুড যে কাজগুলো, ওখানে একটা বেকার সৃষ্টি হলে তো বিভিন্ন রকম দেখা দেখি শুরু হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা আপনারা একক লক্ষণ হিসাবে নেন তিনটাই। একটা হলো মেঝেতে দেয় হামাগুড়ি, তারপর ঠোঁটে শীষ বাজানো, এবং নানা বর্ণের ঠোঁটে শীষ বাজানো মেডিসিন আরও আছে। আচ্ছা, শুরু কুকুর বেশি, এই হলো আমাদের শেষ। এবার আসি আমরা এর একটা সেন্ট্রাল সেন্সেশন বের করতে পারি কি না। সেন্ট্রাল সেন্সেশনটা বের করা যাবে? মেন্টাল সেন্ট্রাল সেন্সেশন, ফিজিক্যালটা আমরা বের করে ফেলেছি, কেন্দ্রীয়টা বের করে ফেলেছি। কেন্দ্র কোথা থেকে শুরু হয়েছে? অবরুদ্ধতা থেকে, অবরুদ্ধের বিষ, এটা হলো তার ফিজিক্যাল। এবার মেন্টালও ওই বিষে বিষক্রিয়ায় হয়েছে, তারপরে তার প্রকাশনাটা বা তার ভাবটা বা তার কি বলা যায় এক কথায়, রোগীর টোটাল কোন জায়গায় আটক হয়েছে, রোগী কোন জায়গায় আটক হয়েছে কে বলতে পারবেন? পুরস্কার আছে একটা, আমি উচ্চারণ করেছি, সে একটা ফাঁদে পড়ে গেছে, সে একটা ফাঁদে পড়ে গেছে। কি ফাঁদে পড়েছে বলে আপনাদের মনে হয়? সে বিষের ফাঁদে আটক, সে স্বপ্নের ফাঁদে
আটক হয়ে গেছে, ওখান থেকে আর বের হতে পারছে না। সে সন্দেহের ফাঁদ, সন্দেহ না করেই পারে না, ওখানে সেই ফাঁদে পড়ে গেছে। বিরহের একটা ফাঁদে পড়েছি, আমরা সকালে সেশনে বলেছি, প্রেমের বিরহের ফাঁদ, প্রেম বিরহের ফাঁদ। মোটামুটি সে একটা বিশাল ফাঁদে আটকা পড়েছে, ওখান থেকে সে আর বের হতে পারছে না। এ কী কল্পনা করি, ঘরের স্বামী সে বিষ খাওয়াবে, আবার জেরে সেরে কতক্ষণ পরে আবার যাই সেই ফাঁদে, ঘুরে ঘুরে যাই মন আবার সেই ফাঁদে আটকা পড়ে। এই জালে যেমন মাছ মাথা ঢুকিয়ে দেয়, আমার এই সাপেরও সম্ভবত ফাঁদে আটকানোর একটা ভয় আছে, যে আমি এই হেমন্তকাল আসলো, এই যে বের হচ্ছি, কোন গেরে কোন জালে আটক হয়ে যাই, ফাঁদে আটকা পড়ে যাই, কোন জায়গায় জানি ফাঁদে আটকা পড়ে যাই। দিনে মানে তো বেরই হবো না, এই মানুষ নামের এক জাতি বড় সাপ আছে, যারা দেখলেই মেরে ফেলবে, কারণ হোক আর অকারণ হোক, দেখলেই কাজ সেরে ফেলবে। অতএব সেও কিন্তু ফাঁদে আটক, ক্ষুধা লেগেছে, তারপর ওই গর্তের ভিতরে বসে আছে, রাত্র কখন হবে, তখন এই দূরের শিকারে যাব। সেখানে আবার ফাঁদ আছে যে নামবো, পথে যদি বেজির সাথে দেখা হয় তাহলে তো কপাল শেষ। ঠিক আছে, দিনে মানে ক্ষুধার তাড়না যদি জঙ্গলের ভিতরে ফাঁকে ফাঁকে ঘাসের ভিতরেও নামে, উই আকাশে রয়ে গেছে চিল, তাই না, ঈগল একদম এক সোতে ধরে নিয়ে যাবে, পড়ে আছে ফাঁদে, সেও সুস্থে নেই, তারও ভিতরে সন্দেহ আর সন্দেহ একের পর এক। অতএব এই হলো আমাদের লেখেসিস, এইভাবে বোঝার চেষ্টা করেন। এইবার যতটুকু দিলাম, আজকের লেখেসিস পড়ে দেখবেন যে আপনি লেখেসিসের ভিতরে কত সম্পদ পাচ্ছেন। ঠিক আছে, এতদিন যে লেখেসিস পড়েছেন, আমি যেখানে শিখিয়েছি কিছু তা বলবো না, এই আলোচনার পরে আপনি লেখেসিস পড়তে বসেন, লাইনে লাইনে দেখবেন মজা পাবেন আপনি। কারণ আপনাকে আমি পড়ার জায়গাগুলো দেখেছি যে একটা লক্ষণকে কোন জায়গায় কত ভেঙে সঙ্গে কত চিন্তা করে কল্পনা করে কোথায় নিয়ে যাওয়া যায়। কি আপনারা যে একটা দিন নষ্ট করলেন, যদিও তাইলে আমার প্রথম হলো ফিজিক্যাল সেশন 20, সেই 20টা হলো অবরুদ্ধ বিষ, বিরহের বিষ। এই দুই বিষে মোটামুটি বিষাক্ত করে সব কিছু নষ্ট করে দিয়েছে। লাস্টে সে একটা এমন বিষয়ে আটক হয়েছে, মানে বিষে নষ্ট করেছে, একটা ফাঁদের কাছে সে বন্দী হয়ে গেছে। এই হলো আমাদের লেখেসিস আলোচনার সমাপনীটুকু। একটি লোক এসেছিল। দেখতে কেমন? রোগা, লম্বা, লিকলিকে। চলন কেমন? একে বেঁকে বাম দিকে। বলন কেমন? কথার ভিড়ে জট পাকায়। ধরন কেমন? ঈর্ষা দিয়ে চোখ তাকায়। বরণ কেমন? আলখাল্লা, ঢিলে ঢালা। মুখচ্ছবি? জিহ্বা মারি, দেখতে কালা। অবয়ব তার? বিষাদিত আছে ছাপ। মেজাজ কেমন? মনে হলো রাগী সাপ। কি হয়েছে? কঠিন রোগে বাজছে চোট। বলার ধরন? চেরা চিকন জিভে ভেজায় ঠোঁট। বসতে দিলে? বলল হেথায় ভীষণ তাপ। আর কি বলে? হেথায় নাকি আছে সাপ। কি মনে হয়? ভীষণতর বিদ্বেষী। কেন হলো? সব কিছুতেই অবিশ্বাসী। ফের আসলে খেতে দিস? খাবে না, তাতে নাকি আছে বিষ। অ্যাক্টিভিটি? 2 ঠোঁটে সে বাজায় শীষ। এ তো দেখি সরু কুকুর 80-20। লেকেসিস কারণটি কি? সাপ্রেন্স ডিসচার্জেস। মাতৃভাষায়? স্রাব চাপ পড়া। তাহার ফলে? রক্তপচন, রক্ত তরল। তাহার ফলে? দেহ মনে হ্যামোরেজিক বিষক্রিয়া। সমাধান কি? বিষ দিয়ে বিষক্ষয়।